তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াসের পলিটির দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বল। এই যে টপিকটা বা অধ্যায়টা রয়েছে এটা কিন্তু খুব ছোট। ছোট হলে কী হবে, কিন্তু এই যে টপিকটা রয়েছে এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন হয়। যে সেন্ট্রালের পরীক্ষা বলো যে কোনো, বা তোমরা স্টেটের পরীক্ষা বলো, এখান থেকে প্রশ্ন হয় এবং এখান থেকে কিন্তু কয়েকটা পার্টিকুলার প্রশ্ন আসে, সেগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো সেইভাবে সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অনায়াসে করতে পারবে। আজকে আমরা এই টপিকটা সম্পূর্ণ কভার করব। কীভাবে কভার করব? এমসিকিউ প্রশ্নের মাধ্যমে। কীভাবে? আমরা একটা এমসিকিউ প্রশ্ন দেখব এবং সেই রিলেটেড বা সেই অপশান রিলেটেড বা সেই প্রশ্ন রিলেটেড যে সমস্ত প্রশ্ন আরও হতে পারে, সেগুলো কিন্তু এক্সট্রা তথ্যের মাধ্যমে কভার করব। এই এমসিকিউ এবং এক্সট্রা তথ্য এইভাবে কভার করলে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ঠিক আছে? যাদের এই টপিকটা পড়া রয়েছে তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। তো এভাবে কভার করলে কিন্তু সবারই একটা মোটামুটি লাভ হবে। এবং আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কোথায় পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এবং প্রথমে বলবো, চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করে রেখো, মানে সাবস্ক্রাইব করে রেখো অন্যান্য ক্লাসের জন্য। আমি কিন্তু পলিটির প্রথম ক্লাস দিয়েছি, সেখানে আমরা গণপরিষদটাকে পুরো কিন্তু আলোচনা করেছি প্রশ্ন উত্তরের মাধ্যমে, এবং তার সাথে কিন্তু আমরা ভূগোলেরও ক্লাস দিচ্ছি। তবে আমি ভাবছি প্রথমে পলিটির যে ক্লাসগুলো আছে সেগুলো সম্পূর্ণ কভার করে নেব, তারপরে কিন্তু ভূগোল, তারপরে ইতিহাস, তারপরে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, এবং স্ট্র্যাটেজিকে তো বললামই তোমাদের সপ্তাহে 2-3টে করে স্ট্র্যাটেজিকে দেবো। সেভাবে কিন্তু আমরা সম্পূর্ণটা কভার করব। পরিষ্কার? যেহেতু হাতে এখনও মোটামুটি অনেকটাই টাইম রয়েছে, তাই আমরা চ্যাপ্টার ওয়াইজ করে তারপরে আমরা মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা প্রশ্নের উত্তর জানবে তারা কিন্তু অবশ্যই উত্তরগুলো খাতায় লিখে নেবে, এবং ক্লাসের শেষে তোমরা কমেন্টে বলবে যে তোমরা কত পেয়েছো, মানে কটা প্রশ্নের উত্তর সঠিক করেছো। ঠিক আছে? তো শুরু হচ্ছে আজকের ক্লাস। দেখো, আর আগের ক্লাসে যখন আমি গণপরিষদের ক্লাসটা দিয়েছিলাম, একজন কমেন্ট করেছিল যে এভাবে কেন আলোচনা করছেন, থিওরি ক্লাস আলোচনা করুন। দেখো, থিওরি ক্লাস কিন্তু প্রথমে 2-3টে ক্লাসে কিন্তু দেখে সবাই, তারপরে কিন্তু আর দেখে না। তাই যেমন ডিমান্ড হবে তেমনই তো আমি দেবো ক্লাস। তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এটাই ডিমান্ড করছিল যে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আলোচনা করুন, যেমন আমি গ্রুপ সি ডি এর সময় করেছিলাম। তো সেভাবে আমি আলোচনা করছি। এবার অনেকের ভালো লাগতে পারে, না লাগতে পারে। ভালো না লাগলে কোনো সমস্যা নেই, তুমি যেখানে থিওরি ক্লাস হচ্ছে সেখানে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর জিকের ক্লাস, জিকের ক্ষেত্রে সে বলেছিল যে এমসিকিউ পড়ে কীভাবে সমস্ত কিছু কভার করা যায়, মানে সমস্ত কিছু কমন পাওয়া যায় 100%। দেখো, জিকের ক্ষেত্রে তুমি 100% কমন কেউই দিতে পারবে না। আর আমি কোনো সময় বলিনি যে এমসিকিউ করে আমি 100% কমন দেবো। আমি কি বলছি, এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ আনছি, তার সাথে এক্সট্রা তথ্য দিচ্ছি, যাতে সেভাবেই পুরো জিনিসটা কভার হয়। পুরো ক্লাসটা দেখো, তারপরে কমেন্ট করবে। ঠিক আছে? প্রথমে দেখলাম, চালু করলাম, করে দিলাম, হয়ে গেল, সেভাবে হয় না। অন্যান্য বড় বড় চ্যানেলের ক্লাস দেখো আর আমার ক্লাস দেখো, অনেকটা তফাৎ বুঝতে পারবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এদের নিয়ে বেশি কথা বললে কথা বেড়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমরা জানি আমাদের যে দেশের সংবিধান, সেখানে কিন্তু যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো সংবিধান থেকে নেওয়া হয়েছে। বা কোনো অন্যান্য দেশের সংবিধান, তারপরে যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেখান থেকে নেওয়া হয়েছে অনেক কিছু। তো সেগুলো বলছে যে প্রস্তাবনার যে ধারণাটা রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা কি? তোমরা যে কোনো বই দেখবে সেখানে কিন্তু প্রথমে একটা প্রিফেস থাকে। দেখবে আমরা ভারতের জনগণ, এইভাবে কিন্তু শুরু হয় লেখাটা, সেটা হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে? তো এই যে প্রস্তাবনা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাজ্য মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, আয়ারল্যান্ড, কানাডা। প্রস্তাবনা ধারণাটা যদি বলে যে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা হবে কি? সেটা হবে হচ্ছে ইউএসএ, মানে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আমেরিকা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, তো তার মধ্যে একটা হচ্ছে প্রস্তাবনা। আমরা যখন সংবিধানের যে উৎস মানে কোন সংবিধান থেকে, কোন দেশের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, সেই চ্যাপ্টারটা আলোচনা করব, তখন কিন্তু আমরা একেবারে কিন্তু সমস্ত কিছু দেখে নেবো যে কোন কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণা। দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা ধারণা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ যারা সংবিধান প্রস্তাবনা যুক্ত করে, এটা মাথায় রাখবে। এবং ভারতের সংবিধানের যে ভাষাগত শৈলী, মানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, ভাষাগত শৈলী ব্যবহার করা হয়েছে, সেটা যদি বলে কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে?
প্রস্তাবনা কি? প্রস্তাবনা সংবিধানের একটি ভূমিকা বা সারসংক্ষেপ, মানে পুরো যে সংবিধানটা আমাদের রয়েছে তার যে একটা সারসংক্ষেপ রয়েছে, সারসংক্ষেপ সেটা কিন্তু আমরা প্রস্তাবনা পড়লেই বুঝতে পারবো যে আমাদের ভারতীয় সংবিধানটা কেমন। ঠিক আছে? তারপর দেখো এটি মানে প্রথম উত্থাপন কে করেন? তাহলে হচ্ছে মানে এর দেখো যে সংবিধানের প্রস্তাবনাটা আছে না, এটার কিন্তু প্রাথমিক রূপ ছিল কি? প্রাথমিক রূপ ছিল হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, মানে উদ্দেশ্যমূলক প্রস্তাব। এটা 13ই ডিসেম্বর 1946 এই সালে জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু তিনি কিন্তু গণপরিষদের অধিবেশনে এটাকে উত্থাপন করেন এবং এটাকে কিন্তু পরবর্তীকালে 22শে জানুয়ারি 1947 সালে সেটাকে কিন্তু গণপরিষদ দ্বারা গ্রহণ করা হয়। এটা আমি আগে করাবো, আগে আমি লিখে এনেছি, তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। 22শে জানুয়ারি 1947 এটা কিন্তু সেখানে গৃহীত হয়। ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা চাইলে ডেটটা একটু খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে? দেখো তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, দেখো প্রস্তাবনা অনুযায়ী ভারতের চূড়ান্ত ক্ষমতার উৎস কি? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, ভারতের জনগণ এবং সংসদ। এর মধ্যে কোনটা উত্তর হবে? যে বলছে আমাদের প্রস্তাবনা যেটা আছে সেটা অনুযায়ী ভারতের চূড়ান্ত ক্ষমতার উৎস কি? দেখো ভারতের চূড়ান্ত ক্ষমতার যদি উৎস বলে তাহলে কী হবে? তাহলে হবে হচ্ছে ভারতের জনগণ। আমরা ভারতের জনগণ, এভাবেই কিন্তু প্রস্তাবনাটা শুরু। দেখো দেখো প্রথমে লেখা আছে, প্রস্তাবনার শুরুতেই লেখা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, শব্দবন্ধটি জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে। সংবিধানের সমস্ত ক্ষমতার মূল ভিত্তি কি? সাধারণ মানুষ। ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় কোন 3টি শব্দ যুক্ত করা হয়েছিল? দেখো আমাদের যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রয়েছে সেটাকে কিন্তু একবার সংশোধন করা হয়েছে, জাস্ট একবার। সেটা কবে? সেটা হচ্ছে 1976, এখানে লেখা হয় 1976-এর 42তম সংবিধান সংশোধন। এই কিন্তু একবারই কিন্তু এটাকে সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টে নতুন শব্দ অ্যাড করা হয়েছে। কি কি শব্দ অ্যাড করা হয়েছে? উত্তর হবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, মানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টেগ্রিটি। এই যে 3টে শব্দ, এই 3টে কিন্তু অ্যাড করা হয়েছে। আর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর মেন হচ্ছে এই প্রশ্নটাই কিন্তু বিশেষ করে পরীক্ষায় দেয়। কীভাবে? এই যে এভাবে দিতে পারে, কোন 3টে অ্যাড করা হয়েছে, বা এখানে ধরো কয় উত্তর দিল যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন শব্দটি অ্যাড করা হয়নি বলে ধরো প্রথমে দিল সমাজতান্ত্রিক, দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষ, তারপর দিল অখণ্ডতা, তারপর একটা দিল সার্বভৌম। তো সার্বভৌমটা কিন্তু আগেই ছিল, এটাকে কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়নি। পরবর্তীকালে এই 3টেকে অ্যাড করা হয়েছে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। ঠিক আছে? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। ঠিক এই 3টে কিন্তু অ্যাড করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর এটাকে কিন্তু একবারই মাত্র সংশোধন করা হয়েছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকেই প্রশ্ন দেয়, এর বাইরে কিন্তু তেমন প্রশ্ন হয় না। এগুলোই প্রশ্ন দেবে। দেখো আমি এখানে লিখে রেখেছি, এখনও পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে ইন্দিরা গান্ধীর সময়। এটা মাথায় রাখবে যে তখন প্রধানমন্ত্রী কে ছিল, এরকম দিতে পারে পরীক্ষায়। উত্তর হবে ইন্দিরা গান্ধী, 42তম সংশোধনীর মাধ্যমে 1976। ঠিক আছে? সংশোধনের আগে ভারতকে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক বলা হতো, মানে এই যে শব্দগুলো এগুলো কিন্তু ছিল। সংশোধনের পর সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক এটা বলা হয়। মানে দেখো এই যে শব্দগুলো আছে না, এগুলো কিন্তু পরপর দেয় অনেক সময় পরীক্ষায়, যে প্রথমে ধরো রিপাবলিক দিল, রিপাবলিক, সোশ্যালিস্ট, সেকুলার, মানে দিতে পারে যে কোনটা সঠিক ক্রম। তো এটা মনে রাখবে যে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এটা হচ্ছে সঠিক ক্রম। আর এই যে সংবিধান সংশোধনীটা আছে না 42তম, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এর মাধ্যমে কিন্তু প্রচুর জিনিস সংশোধন করা হয়েছিল ভারতীয় সংবিধানে। তার মধ্যে একটা হচ্ছে প্রস্তাবনাতে এই 3টে শব্দ অ্যাড করা হয়। আমি যখন সংবিধান সংশোধনী পড়াবো তখন কিন্তু গুরুত্বপূর্ণ যে সংবিধান সংশোধনীগুলো রয়েছে সেগুলো একে একে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন দেখো, প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলা হয়েছে। এই যে সার্বভৌম, এর অর্থ কি বলেছে? তবে এগুলি একটু জেনে রাখো, সমস্ত কিছুই থেকে প্রশ্ন পরীক্ষা দিতে পারে। যেহেতু নতুন সরকার, তাই কোশ্চেন প্যাটার্ন হয়তো একটুখানি স্ট্যান্ডার্ড হতে পারে, সেক্ষেত্রে তোমাদের একটু ডেপথে পড়া উচিত। সার্বভৌম কথার অর্থ অপশনগুলো কী বলছে? ভারত অন্য কোনো দেশের উপনিবেশ নয়, ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্বাধীন, ভারত কোনো বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং 4 নম্বর হচ্ছে উপরের সবগুলি ঠিক। এই উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু উপরের সবগুলি ঠিক। মানে সার্বভৌম মানে এটাই হচ্ছে ভারতকে কিন্তু কোনো দেশ কন্ট্রোল করে না, মানে ভারত যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিজেই নেবে,
বা ভারত কিন্তু অন্য দেশের কোনো উপনিবেশ নয়, মানে ভারত এখন স্বাধীন এবং ভারত কিন্তু কোনো রকমের অভ্যন্তরীণ যে বাহ্যিক কোনো একটা যে ভেতরে বা বাইরের কোনো যে কন্ট্রোল করছে কেউ, সেটাও কিন্তু নয়। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে এবং কোনো শক্তি দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত নয়, কোনো বিদেশি শক্তি দ্বারা। ঠিক আছে, দেখো এটা বললাম। এটা আরেকটুখানি সহজ ভাষা এখানে আছে যে ভারত কোনো বৈদেশিক শক্তির আদেশ মানতে বাধ্য নয়, মানে যে নিজেরটা নিজেই করতে পারবে। ভারত চাইলে যে কোনো আন্তর্জাতিক সংস্থায়, যেমন আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ দিতেও পারে, ছাড়তে পারে, সেটা হচ্ছে নিজের ওপর। মানে এরকম কোনো কেউ বলতে পারবে না যে তুমি যোগ দাও বা তুমি ছেড়ে দাও, এরকম কোনো কন্ট্রোল কেউ করতে পারবে না, কারণ ভারত হচ্ছে সার্বভৌম দেশ। তো সে নিজের সিদ্ধান্ত কিন্তু নিজেই নিতে পারবে। ভারত তার সীমানা বাড়াতে পারে বা কাউকে দান করার পূর্ণ অধিকার রাখে। 1947 সালের আগে ভারত কিন্তু সার্বভৌম ছিল না, কারণ তখন আমরা জানি যে তখন ভারত কিন্তু ব্রিটিশের অধীনে ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু মাথায় রাখার, এখান থেকে প্রশ্ন তেমন দেবে না, ওইখান থেকে জাস্ট একটু জেনে রাখার কিছুই না। তারপর দেখো, প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচার বা জাস্টিস ধারণাটি কয় ভাগে বিভক্ত, মানে কয় প্রকার জাস্টিস আছে সেটাই বলেছে। কোন আমাদের যে প্রস্তাবনা, এখানে কিন্তু ন্যায় বিচার কথাটা রয়েছে এবং প্রশ্নটা এটাই বলেছে যে কত ধরনের জাস্টিসের কথা সেখানে বলা হয়েছে। কত ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে যদি বলে, তাহলে কিন্তু হবে অপশন নাম্বার খ, 3 ধরনের। 3 ধরনের কী কী? 3 ধরনের বল, এক সেকেন্ড। 3 ধরনের হচ্ছে সামাজিক, একটা অর্থনৈতিক, একটা হচ্ছে রাজনৈতিক। এই 3 ধরনের কিন্তু ন্যায় বা জাস্টিসের কথা বলা হয়েছে। এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে 1917 সালে রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছে, মানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে। সামাজিক ন্যায় বিচার মানে কি? মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। অর্থনৈতিক মানে হচ্ছে আয় ও সম্পদের বৈষম্য দূর করা, মানে এখানে কোনো আয় ও সম্পদের মধ্যে মানে সেখানে কোনো কিন্তু আম কাউকে বেশি সুযোগ দেওয়া বা কাউকে কম সুযোগ দেওয়া এটা কিন্তু নয়, সেখানে কিন্তু কোনো রকমের বৈষম্য থাকবে না। তারপরে রাজনৈতিক ন্যায় বিচার কি? এখানে বলছে যে প্রতিটি নাগরিক হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট দেওয়ার অধিকার। ঠিক আছে, যে এবার যেভাবে এই বছর ভোট হয়েছে তোমরা সকলেই জানো। তো পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা। হ্যাঁ, সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে বললাম সংবিধান সংশোধনী, আর এই জিনিসটা এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় বেশিরভাগ ক্ষেত্রে। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এটা কিন্তু অনেকে অনেক রকম বলেছেন। তার মধ্যে একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছেন? উত্তর হবে N.A. পালকিওয়ালা। খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো আমরা দেখে নিই কে কী বলেছেন। N.A. পালকিওয়ালা বলেছেন সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। K.M. মুন্সি বলেছেন রাজনৈতিক রাশিফল বা পলিটিক্যাল হরোস্কোপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্নেস্ট বার্কার বলেছেন সংবিধানের মূল চাবিকাঠি বা কি নোটস অফ দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব বলেছেন সংবিধানের আত্মা বা সোল অফ দ্য কনস্টিটিউশন। আর আহ্লাদি কৃষ্ণস্বামী আইয়ার বলেছেন দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন। মেন হচ্ছে এই যে চারটে, জানি চারটে থেকে প্রশ্ন দেয় পরীক্ষায়, তো এই চারটে মাথায় রাখবো অবশ্যই। পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা কী বলছে। পরবর্তী প্রশ্ন বলছে প্রস্তাবনার ভিত্তি হলো অবজেক্টিভ রেজলিউশন। এটি কে পেশ করেছিলেন? আমরা একটু আগেই বললাম কে পেশ করেছিলেন, জওহরলাল নেহেরু। দেখো আমি বলেছিলাম তোমাদের, দেখো 1947 সালের 13ই ডিসেম্বর এটা পেশ করা হয় গণপরিষদ এবং 22 জানুয়ারি 1947 সালে এটা কিন্তু গৃহীত হয়, অ্যাডপ্ট করা হয়। সংবিধান প্রস্তাবনা হলে এই অবজেক্টিভ রেজলিউশনের আধুনিক পরিমার্জিত রূপ, মানে প্রথমে কিন্তু এটা অবজেক্টিভ রেজলিউশন ছিল, সেটাকে জওহরলাল নেহেরু তিনি 13ই ডিসেম্বর 1946 সালে সেটা গণপরিষদে পেশ করেন। তারপর সেটাকে কিন্তু গৃহীত হয় এবং এটাই আজকে আমাদের বর্তমান রূপ কি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্নতে। সংবিধানে গৃহীত হওয়ার সময় 26শে নভেম্বর 1949 প্রস্তাবনায় ভারতকে কী হিসাবে বর্ণনা করা হয়েছিল বলো? আমি বলেছিলাম যখন ভারতীয় সংবিধান গৃহীত হয় তখন কিন্তু সংবিধানের প্রস্তাবনা ছিল এবং সেখানে কিন্তু ভারতকে কী বলে করা হয়েছিল। তোমরা এখানে অপশান দেখলে বুঝতে পারবে যারা প্রথম থেকে পড়েছো। দেখো এখানে আমি বলেছিলাম যে এই যে সমাজতান্ত্রিক যে কথাটা আছে, শব্দটা, এটা ধর্মনিরপেক্ষ এই যে কথাটা, এগুলো কিন্তু প্রথমে সংবিধানের প্রস্তাবনায় ছিল না। এই দুটোকে অ্যাড করা হয়েছিল 1976-এর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এটা তো নিশ্চয়ই হবে না। তারপরে এখানে দেখো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক, এখানেও একটা সমাজতান্ত্রিক আছে, এটাও হবে না। এখানে সার্বভৌম আছে, ধর্মনিরপেক্ষ, এটা ধর্মনিরপেক্ষ, এটাও হবে না। তার মানে উত্তর কিন্তু এটাই হবে। মানে এই যে শব্দগুলো যেখানে আছে এখানে কিন্তু সেগুলো উত্তর হবে না, কারণ এগুলো কিন্তু প্রথমে সংবিধানের প্রস্তাবনা ছিল না, সেটাকে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়। তো উত্তর হবে আমাদের এটা। তো এইভাবে কিন্তু অপশান এলিমিট করেও তোমরা কিন্তু করতে পারবে। দেখো আমি উত্তরটা বলে দিয়েছিলাম, উত্তর খ। 1949 সালের প্রকৃতিতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ ছিল না। বললাম তোমাদের মূল সংবিধান ভারতের সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক বলা হতো। অখণ্ডতা বা ইন্টিগ্রিটি শব্দ তখন কিন্তু প্রস্তাবনা ছিল না। মানে এই তিনটে শব্দ তোমাদের বললাম।
1976 সালে 42তম সংবিধানের সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই। কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট প্রথম রায় দিয়েছিল যে সংবিধান যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? দেখো এই যে জিনিসটা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একটা মামলা হয়েছিল 2-3টে সংবিধানের প্রস্তাবনা নিয়ে, যে সংবিধানের প্রস্তাবনাটাকে সংশোধন করা যাবে কি না, সেটা ভারতীয় সংবিধানের অংশ কি না, সেই নিয়ে যে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানের অংশ নয় প্রস্তাবনা। এটা কোন মামলাতে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, বেরুবারি মামলা। ঠিক আছে, বেরুবারি মামলায় বলা হয়েছিল যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা কিন্তু সংবিধানের অংশ নয়, শুধুমাত্র এটা প্রবেশের চাবিকাঠি মাত্র, এটা কোনো অংশ নয়, তাই এটাকে কিন্তু সংশোধন করা যাবে না। কিন্তু এই যে বেরুবারি মামলা 1960 সালে হয়, তারপরে কিন্তু 1973 সালে হয় খুবই একটা ফেমাস মামলা, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। এই মামলায় কিন্তু এর রায় বদলে দেওয়া হয় এবং এই মামলায় বলা হয় যে ভারতীয় যে প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা সেটা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটাকে কিন্তু আমরা সংশোধন করা যাবে 368 নং ধারা অনুযায়ী। তো এটাকে কিন্তু একবারই সংশোধন করা হয়েছে 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তারপরে কিন্তু একবারও সংশোধন করা হয়নি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, মামলা দুটো একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রস্তাবনায় ভারতের কোন দিনটি সংবিধান গ্রহণের তারিখ হিসাবে উল্লেখ রয়েছে? আমি দেখো যারা প্রথম ক্লাসটা দেখেছো তারা দেখা মাত্র উত্তর করতে পারবে। এটা কি দেখো, গৃহীত, এখানে বলছে গ্রহণ বলেছে, গ্রহণ মানে গৃহীত, কার্যকর কিন্তু নয়, কার্যকর যদি হতো তাহলে হতো এটা, কিন্তু এটা উত্তর হবে না। উত্তর কী হবে? উত্তর হবে এটা, এটা হচ্ছে এই সময় গ্রহণ করা হয়, এই জন্য এটাকে আমরা বলি সংবিধান দিবস। ঠিক আছে, দেখো এই দিনটিকে সংবিধান দিবস বলে পালন করা হয়। এই দিনে সংবিধানের কিছু অংশ এবং নাগরিকত্ব নির্বাচন এবং যে ইন্টারিম যে গভর্নমেন্ট সেটা কিন্তু চালু ছিল, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলতে অন্তর্বর্তীকালীন যে সংসদ পার্লামেন্ট সেটা কিন্তু চালু ছিল, এই তিনটে জিনিস। সেটা আমি আগের ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসটা দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। পূর্ণাঙ্গ সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, প্রজাতন্ত্র দিবস সেই দিন আমরা পালন করি। এই সময় কিন্তু আমাদের সংবিধান কার্যকর হয়। সংবিধান তৈরিতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, কোনো জায়গায় 17 দিন লেখা থাকে, সব অপশানে কিন্তু 17 বা 18 যে কোনো একটাই দেওয়া থাকবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, এর আগের ক্লাসে করেছিলাম, এটা রিভিশন হয়ে গেল। প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব শব্দগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম যে ন্যায় বা জাস্টিস এটা নেওয়া হয়েছিল কোথায়? রাশিয়া থেকে। এটা যদি বলে যে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এই শব্দগুলি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে হবে কিন্তু সেটা ফরাসি বিপ্লব মানে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো ফরাসি থেকে স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই তিনটে শব্দ নেওয়া হয়েছে। স্বাধীনতা মানে হলো ব্যক্তির বিকাশের জন্য বাধা দূর করা এবং ভ্রাতৃত্ব মানে হচ্ছে দেশের জনগণের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ বাড়ানো। তো এই তিনটে শব্দ মনে রাখবে, কোথা থেকে নেওয়া হয়েছে, জাস্ট এখান থেকে এই প্রশ্নটাই দেবে। পরবর্তী প্রশ্ন, প্রস্তাবনায় ভারতকে একটি প্রজাতন্ত্র রিপাবলিক রাষ্ট্র বলা হয়েছে, এর অর্থ কী? প্রজাতন্ত্র মানে কি? মানে দেখো ভারত তো একটি গণতান্ত্রিক দেশ, ভারতের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে আসেন না, তিনি নির্বাচিত। প্রধানমন্ত্রী হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা তো হবেই না। দেশ পরিচালনার জন্য নির্দিষ্ট সংবিধান আছে। দেখো প্রজাতন্ত্র মানে যদি বলে কি বলা হয়েছে, তাহলে কিন্তু হবে এই যে খ, ভারতের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে আসে না, তিনি নির্বাচিত হন। মানে আমরা ভারতের রাষ্ট্রপ্রধান মানে আমাদের রাষ্ট্রপতি যে দেখি, তিনি কিন্তু নির্বাচিত হন তারপরে কিন্তু আসেন। মানে এমন না যে যেমন ইংল্যান্ডে যে রাজার জন্ম মানে উত্তরাধিকার সূত্রে, মানে রাজা, তার ছেলে পরবর্তী রাজা, তার ছেলে পরবর্তী রাজা, তার ছেলে পরবর্তী রাজা, কিন্তু এভাবে তো আমাদের ভারতে হয় না যে রাষ্ট্রপতি, তার ছেলে রাষ্ট্রপতি, আবার তার ছেলে রাষ্ট্রপতি, তার ছেলে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচনের মাধ্যমে, যদিও তিনি কিন্তু আমরা ডাইরেক্ট রাষ্ট্রপতিকে ভোট দিই না, তবে আমরা যেই প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে জন্য ভোট দেয়, তার সেই প্রতিনিধিকেই আমরা ভোট দিই। তো আমরাই কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে নির্বাচিত করছি। তো এটাই হচ্ছে একটা প্রজাতন্ত্র রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে 5 বছরের জন্য নির্বাচিত হন। আমরা সকলেই জানি ব্রিটেনের রাজা পদ হচ্ছে বংশগত, মানে এক ছেলে রাজাই হবে, সেটাই হচ্ছে ব্রিটেনে। রাজনৈতিক সার্বভৌমত্ব কোনো রাজার হাতে নয়, জনগণের হাতে থাকে, বাস এটা জাস্ট মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছে? দেখা মাত্রই ঠিক করতে পারবে, একবার, 1976 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। দেখো এই যে বলে দিলাম, দেখো ঠিক আছে। আর হ্যাঁ, একটা প্রশ্ন এখানে আসে যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে কিন্তু সংশোধন করা যাবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছিল কেশবানন্দ ভারতী মামলায়, কেশবানন্দ ভারতী সেখানে বলেছিল যে এটাকে সংশোধন করা যাবে, তবে যে সংবিধানের যে তোমাদের মৌলিক কাঠামো সেটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে, সেটাকে কিন্তু ভাঙা যাবে না, সেটাকে অক্ষুণ্ণ রেখে সংশোধন করা যাবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা পরীক্ষায় দিলেও দিতে পারে। পরবর্তী দেখো, সংবিধানের প্রস্তাবনাকে দ্য সোল অফ দ্য কনস্টিটিউশনকে বলেছে, একটু আগে দেখলাম ঠাকুরদাস ভার্গব, একেবারে প্রশ্ন দেবে। ঠিক আছে,
আজকে আমাদের শেষ প্রশ্ন, নিচের কোন নীতিটি প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভিত্তি? ধর্মনিরপেক্ষ মানে কি? সেকিউলার। সেকিউলার মানে কি? দেখো, ভারতের কোনো নিজস্ব ধর্মরাষ্ট্র নেই। রাষ্ট্র সব ধর্মকে সমান ও সমান সুরক্ষা দেবে। ব্যক্তি তার পছন্দ মতো ধর্ম পালন ও প্রচার করতে পারবে। উপরে সবটাই ঠিক। দেখো, এটা উত্তর কী হবে? এটা উত্তর কিন্তু উপরে সবটাই ঠিক। দেখো, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এটা কিন্তু দুটো একটা দিক আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। ভারতে পজিটিভটা আছে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে যে রাষ্ট্রতে মানে নেগেটিভ সেকুলারিজম, সেখানে কি হয়? সেখানে হয় যে কোনো ধর্মের ওপর রাষ্ট্র কোনো রকমের হস্তক্ষেপ করবে না। কিন্তু ভারতে কি? দেখো, ভারতে হচ্ছে ভারতের রাষ্ট্র সেটা হচ্ছে পজিটিভ। সেখানে প্রত্যেকটা ধর্মকে কিন্তু সমান চোখে দেখা হয় বা সমান সুযোগ বা সুরক্ষা দেওয়া হয়। এটা মাথায় রাখবে। আর ভারতের কিন্তু কোনো রকমের রাষ্ট্র ধর্ম নেই। ঠিক আছে? মানে সেকুলারের কিন্তু এটাই অর্থ। দেখো, এই যে উপরে সব ঠিক বলে দিলাম। দেখো, ভারতের কোনো নিজস্ব রাষ্ট্র ধর্ম নেই, মানে কোনো একটা স্টেটে যে রিলিজিয়ন, কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ন নেই রাষ্ট্রে। মানে সমস্ত রিলিজিয়নই কিন্তু সমান। এটা মাথায় রাখবে। আর এই যে 25 থেকে 28 নম্বর ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। আর ধর্মনিরপেক্ষতা সংবিধানের মৌলিক কাঠামোর একটা অংশ। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আলোচনা আজকের। তো প্রস্তাবনায় কিন্তু এর থেকে বেশি প্রশ্ন দেয় না, এর মধ্যে থেকেই প্রশ্ন দেয় ঘুরিয়ে ফিরিয়ে। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আশা করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো। এবং পরবর্তীতে আমরা কিন্তু পলিটিটা সম্পূর্ণ শেষ করার পর আবার ভূগোলটা আলোচনা করব। একটা ক্লাস দিয়েছি, তো এইভাবেই ক্লাসগুলো চলবে। আর মিক্সড কোয়েশ্চেন আনবো। আর স্ট্র্যাটেজিকের একটা ক্লাস আসবে। আমি কি ক্লাস দেবো? স্ট্র্যাটেজিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ টেস্ট, সেটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 3টে মাসের একবার এভাবে কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর মিক্সড কোয়েশ্চেন খুবই তাড়াতাড়ি প্র্যাকটিস করবো। মাঝে মাঝে ভাবছি আমি সপ্তাহের শেষে যা পড়েছি তার একটা মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।